বেড়াতে গেছিলাম এবং বলছিলাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডায়েরি চ্যানেলের আমার আজকের ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল ঘরের কাজগুলো করে ফেলছি, যেমন মেঝে ঝাড়ু দিলাম, তারপরে কাপড় ধুয়েছিলাম সেগুলো সব ভাঁজ করে রাখলাম। এখন যেটা করছি সেটা হলো যে আমাদের ঘরে যে এয়ার পিউরিফায়ার আছে ওটাতে একটু চালু করে দিচ্ছি, কারণ আপনারা জানেন যে আমরা একটু বেসমেন্টে থাকি, সো এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ নিঃশ্বাস নিতে কষ্ট হয় এবং নাক দিয়ে ব্লাড আসে, এরকম বেশ কিছু প্রবলেম হয়। এই সপ্তাহে গিয়েছিলাম লাইব্রেরিতে, তো লাইব্রেরি থেকে বেশ কিছু বই এনেছি, অনেকগুলো বই এনেছি। তার বেশ কয়েকটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ বাকিগুলো গুছিয়ে রাখা আছে। সো হাতের কাছে যে কটা আছে ওই কটা এখন শেয়ার করি। আমি বেশ মজার বেশ কিছু বই এনেছি, তবে এবার সাহিত্যের বইয়ের চাইতে আমি আমার জীবনের জন্য প্রয়োজনীয় যে বইগুলো আছে সেগুলোই নেওয়ার চেষ্টা করেছি। আর লাস্টে যে বইটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে আমি অনেক বেশি ইন্টারেস্টেড, দ্য লাইভস অফ দ্য সুরিয়ালিস্ট। তো আমি এটা পড়ার পরে আসলে বুঝতে পারবো কেমন, তবে আমার খুব ভালো লেগেছে দেখে। আর জর্জ অরওয়েল আমার খুব পছন্দের একজন রাইটার, তাই তার একটা বই পেলাম যেটা আগে আমি কখনো পড়িনি, এই প্রথম কিনলাম। সেটা হচ্ছে হোমেজ টু ক্যাতালোনিয়া। তো ওটা পড়ার পরে কেমন লেগেছে আপনাদেরকে জানাবো। এখন যেটা করছি সেটা হচ্ছে একটা পিৎজা বানাবো। আসলে আমার ঘরে আলুর পরিমাণ অনেক বেড়ে গেছে, তাই ভাবছি যে আলুগুলোকে বিভিন্ন উপায়ে খেয়ে কমাতে হবে, আর ভাতের উপরে চাপ কমাতে হবে, কারণ অনেক বেশি ইদানিং ভাত খাওয়া হয়ে গেছে। তাই ভাবছি যে আলু দিয়ে একটু পিৎজা বানাবো। তাই যে কথা সেই কাজ, আলুগুলোকে ভালো করে চিকন চিকন করে ঝুড়ি করে নিলাম। আমি আমার গ্রেটারে ভালো করে কুচিয়ে নিলাম, যাতে করে আমার কাজটা একটু সহজ হয়ে গেল। আর এবার এটাকে 2 থেকে 3 বার একদম ঠান্ডা পানি দিয়ে, কারণ আমাদের যে ট্যাপের পানি আপনারা জানেন যে কানাডায় অনেক বেশি ঠান্ডা, সো আমাদের ট্যাপের পানিতে গরম এবং ঠান্ডা পানি দুটারই ব্যবস্থা আছে। নর্মাল পানি যেটা সেটাই অনেক বেশি ঠান্ডা, এই জন্য আমার আর আইস ব্যবহার করতে হচ্ছে না। আপনারা যদি গরমের দেশ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে পানির সাথে একটু আইস মিশিয়ে দিবেন, দিয়ে তারপরে আলুটাকে এরকম একদম কচলে সুন্দর করে হাত দিয়ে চিপে চিপে পরিষ্কার করে নেবেন। এভাবে আমি 3টা ধোয়া দিয়ে নিয়েছি। এরপরে আমি যেটা করলাম, এর মধ্যে একটু লবণ দিলাম, একটা ডিম দিলাম, সামান্য একটু ময়দা দিব, দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিব। আজকে আমি এই রান্নাটা করব আমার ওভেনে, কিন্তু আপনারা যারা চুলায় করবেন তাদেরকে আমি সাজেস্ট করবো যে চুলাই করবেন, তাহলে বেশি ভালো হবে। অ্যাটলিস্ট প্রথম স্টেজটা তো অবশ্যই চুলাই করে নেবেন, যেটা ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে এই মিশ্রণটাকে একটা তাওয়ার ওপরে অথবা একটা ননস্টিক ফ্রাই প্যানের ওপরে সুন্দর করে ছড়িয়ে দিয়ে এক পৃষ্ঠ খুব ভালো করে মচমচে করে নিতে হবে। তারপরে সেটা আরেকবার উল্টিয়ে দিতে হবে, তারপরে বাকি টপিংসগুলো পরে দিতে হবে। আমি যেহেতু ভেবেছিলাম যে আমি ওভেনে করব, সে কারণে আমি ওভেনের যে বেকিং প্লেট আছে আমি সেটার ভেতরে আমি একটু অয়েল মাখিয়ে নিয়ে এটার ভেতরে আমি ওভেনে বেক করতে দিব। আসলে ওভেনে করলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে একটু ক্রাঞ্চি কম হয় এবং অনেক বেশি সময় নেয় কুক হতে। আর চুলায় করলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং চুলায় করলেই বেশি টেস্টি হয়। আমি সেদিন পরীক্ষা করার জন্য ওভেনে করেছিলাম, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এটা চুলাই করে নেবেন। এখন যেটা আমি করব, এটা আমি পাতলা করে সুন্দর করে একদম বিছিয়ে বিছিয়ে ইভেনলি সব জায়গায় ছড়িয়ে দিব, দিয়ে এটা আমি 20 মিনিটের মতো বেক করে নিব। এটা ডিপেন্ড করছে আপনি আপনার ওভেন কতটা প্রিহিট করে নিয়েছেন। তবে ওভেনটা একটু প্রিহিট করে নিয়ে তারপরে আপনি 350 অথবা 400-এ দিয়ে 20 মিনিটের মতো বেক করবেন, তাহলেই দেখবেন যে এটা অনেকটাই হয়ে যাবে। তবে যদি না হয় সেক্ষেত্রে আরও একটু বেশি সময়ও রাখা লাগতে পারে। এটা আসলে ডিপেন্ড করছে আপনার
ওভেনের ওপরে, তাপমাত্রার ওপরে, সব কিছুর ওপরেই। আর আমি দেখেছি এক একজনের ওভেনে রান্না করতে গেলে একটু 5-10 মিনিট টাইমের একটু হেরফের হতে পারে। তো আমি যেটা বললাম সেটাই, যে এটা এখন 20 মিনিটের মতো একদম 400 ডিগ্রিতে ওভেনে এটা বেক করতে হবে। বেক করলে এটার ওপরের পৃষ্ঠ এবং নিচের পৃষ্ঠ অনেকটাই সেদ্ধ তো হয়ে যাবেই, সাথে সাথে অনেকটাই কিন্তু হয়ে আসবে। তো আপাতত যেটা কাজ সেটা হচ্ছে ওভেনে দিয়ে রাখছি, রেখে আমি আমার চিজটা, পেঁয়াজটা, তারপরে আমি বেল পেপার এগুলো সব কেটে নিচ্ছি। টপিংয়ে আপনার ইচ্ছে মতো আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, মাছ দিতে পারেন, মাংস দিতে পারেন, কিমা দিতে পারেন। তারপরে অনেকে সসেজ খেতে পছন্দ করে, যদিও আমি পার্সোনালি সসেজটা অ্যাভয়েড করি, কারণ আপনারা হয়তো জেনে থাকবেন এটা স্বাস্থ্যের জন্য খুবই খুবই ক্ষতিকর একটা জিনিস। আর আজকে আসলে আমি চিজটাকে একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। চিজটা যদি গ্রেট করে নেওয়া হয় তাহলে আরও ভালো হয়, কিন্তু আমার এই হাতে একটু সময় কম ছিল, সেই কারণে আমি যেভাবে করলে একটু সময়টা সেভ করা যায় সেভাবেই করে নেওয়ার চেষ্টা করছি। এদিকে দেখতে পাচ্ছেন যে এটা হয়ে গেছে 20 মিনিট। 20 মিনিট পরে আমি এখন দিয়ে দিচ্ছি আমার সসটাকে, পিৎজা সস। আরেকটা কথা বলে রাখি যে আমার এটা কিন্তু একটু সাদা সাদা দেখতে পাচ্ছেন, তবে আপনারা চেষ্টা করবেন এটা আরেকটু ডার্ক করতে, সেক্ষেত্রে স্বাদটা আরও ভালো হয়। আমি ওই যে বললাম আমার হাতে একটু সময় কম, এই জন্য আমি আর কিন্তু করলাম না, কিন্তু আপনারা চেষ্টা করবেন এটাকে একদম একটু হালকা পিঙ্কিশ করে একটু করে নিতে। আবার লক্ষ্য রাখবেন যেন পুড়ে না যায়। তো এই পর্যায়ে আমি আমার যে কেটে রাখা ক্যাপসিকাম, সেই ক্যাপসিকামটা ছড়িয়ে দিচ্ছি। এর সাথে আমি পেঁয়াজ দিব, আর তেমন কিছুই দিব না, একটু গোলমরিচের গুঁড়া দিব, আর 2 রকম চিজ দিব। এই হচ্ছে আমার আজকের টপিং। আমি একটু বেশি করেই আসলে ক্যাপসিকাম দিচ্ছি, কারণ আমি চাচ্ছিলাম যে একটু সবজি খাওয়াটা যাতে সাথে সাথে হয়ে যায়, সেই জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো কম করে, আপনাদের পছন্দ মতো করে দিতে পারেন যদি আপনারা ট্রাই করতে চান। আর যদি ট্রাই না করতে চান তাহলে তো আর এত কথার কোনো মানেই হয় না। তো যেটা করছি, প্রথমে একটু চেডার চিজ ছিল সেটা একটু দিয়ে দিচ্ছি, কিন্তু আমার চেডার চিজের পরিমাণটা খুবই কম ছিল, তাই আমি চেডারটা কম করে দিয়ে মজরেলাটা বেশি করে দিব, কারণ আমার ঘরে মজরেলাটাই বেশি আছে। তো এই যে মজরেলা চিজগুলোও আমি ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমার কাজ হচ্ছে একটু গোলমরিচের গুঁড়াটাও আমার প্রায় শেষ হয়ে গেছে। সবচেয়ে ভালো হয় যদি আপনি ফ্রেশ যে গোলমরিচের গুঁড়াটা আছে ওটা যদি করে সাথে সাথে ছিটিয়ে দিতে পারেন তাহলে খুব ভালো ফ্লেভার আসে, কিন্তু আনফর্চুনেটলি আমার ফ্রেশ গোলমরিচ নেই ঘরে, তাই আমি গোলমরিচের যে গুঁড়াটা ছিল সেটা দিলাম। এই মতো অবস্থায় আপনি এর ওপরে একটু অলিভ অয়েল যদি আপনি দিয়ে দেন, ড্রিজল করে দেন, তাহলে খুবই ভালো হয়, কিন্তু আমার কাছে এখন অলিভ অয়েলটা নেই, সেই কারণে আমি আমার যে রেগুলার যে ক্যানোলা অয়েল, কানাডায় জানেন যে ক্যানোলা অয়েলটাই খুব বেশি খাওয়া হয়, তো ক্যানোলা অয়েলটাই দিয়ে দিলাম। দিয়ে এটা আবার আমি 20 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিচ্ছি। যথারীতি তাপমাত্রা থাকবে 400 ডিগ্রি। তো 400-এ 20 মিনিট হওয়ার পরে দেখেন আমার পিৎজাটা কিন্তু একদম ডান হয়ে গেছে। সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অয়েলটা খুব বেশি বুদবুদ হচ্ছে। তো অয়েলের এই বাবলটা হচ্ছে, এটা এখনই টেনে নিবে অয়েলটা, কারণ আপনারা জানেন যে ওভেনে বেক করার সময় আসলে খুব একটা অয়েলের প্রয়োজন হয় না, এই জন্য আপনি যতটুকু অয়েল দেবেন ততটুকু অয়েলই মনে হয় যে একদম পুরোটা বাবলিং হতে থাকে। আর আমি একটু অয়েলটা আসলে বেশিও দিয়ে ফেলেছিলাম। যাই হোক, আমার পুরোপুরি পিৎজাটা এখন ডান। এখন আমি সার্ভ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে চিজগুলো গলে গেছে এবং খুবই নাইস একটা স্মেল আসছিল। সবচেয়ে বড় কথা, ঘরে যে আমরা পিৎজাটা বানিয়ে খাই, এই পিৎজাটার একটা আলাদা রকম টেস্ট আছে, কারণ ঘরে আমরা একটু টপিংস বেশি করে দেই, চিজ বেশি করে দেই, আর তাছাড়া ঘরোয়া খাবারের একটা আলাদা ধরনের টেস্ট হয়। তবে আমি রেস্টুরেন্টেরটাও খুবই পছন্দ করি, রেস্টুরেন্টেরটাও খুবই মজা হয়। আর সবচেয়ে বড় কথা যে আমি যে সসটা ব্যবহার করেছি, এই সসটা তো কিনেছি আপনার ধরেন, তো এই সসটা তো অলরেডি প্রি প্যাকেজড সস, আমার ঘরে বানানো সস না, যদিও আমি ঘরেও মাঝে মাঝে পিৎজা সস বানাই, তো এই কারণে আসলে এটা দোকানের মতোই ফ্লেভার আসতেছে। কেমন মজা? ক্রাঞ্চি? ক্রাঞ্চি আছে, মজা, ভালো হয়েছে সাইবা। জিনিসটা নতুন, তোমার কাছ থেকে আজকে শুনলাম প্রথম আমি, যে আটা ছাড়া
আলু দিয়ে পিৎজা বানানো যায়। জিনিসটা খুব আলু খুব বেশি হয়ে গেছে তো ঘরে, এজন্য ভাবতেছি আলু বিভিন্ন উপায়ে খাইতে হবে। না, খুবই টেস্টি হয়েছে, ভিন্ন রকম একটা জিনিস হয়েছে, খেতে ভালো লাগতেছে। আর চিজও দেওয়া হয়েছে অনেক, না খুবই ভালো হয়েছে। থ্যাংক ইউ নতুন একটা জিনিস খাওয়ানোর জন্য। তো এই ছিল আমার মোটামুটি একটা সহজ সরল রান্নাবাড়া খাওয়া দাওয়া। আর এবার চলেন আপনাদেরকে বাইরের টেম্পারেচারটা একটু দেখিয়ে আসি। গত পরশুদিন খুব ভালো একটা ওয়েদার ছিল, পুরো সামারের ভাইব চলে আসছিল। সেদিন আমরা কিংস পার্কে বেড়াতে গেছিলাম এবং বলছিলাম হ্যাপি সামার। আর আজকে দেখেন কি পরিমাণ তুষারপাত হচ্ছে। এই যে আবার বরফ জমতে শুরু করেছে, এগুলো সব গলে গেছিল এবং অনেক বেশি তুষারপাত হচ্ছে। মানে এত আনএক্সপেক্টেড ওয়েদার। ও মাই গড, তোমার কিছু বলার আছে? একদম এলোপাথারি তুষার হচ্ছে এখন, বাজে অবস্থা, খুবই কি দমকা হাওয়া হ্যাঁ, দমকা হাওয়াটা খুব ঠান্ডা, উত্তরের হাওয়া আসতেছে আর কি, নর্থ পোল থেকে। মাত্র টেম্পারেচার দেখলাম +4 আর ফিলস লাইক হচ্ছে -6। প্রথম যেদিন আমাদের স্নোফল হয়েছিল এই সিজনের, সেদিন -6 থেকেই স্নোফলটা শুরু হয়েছিল। অ্যাটলিস্ট -6 এর মতো ঠান্ডা বাতাস না হলে এটা স্নো না হয়ে বৃষ্টি হয়ে যেত। আর গতকাল হয়েছে বৃষ্টি, পরশুদিন ছিল রোদ, গতকাল হয়েছে বৃষ্টি, আর আজকে হচ্ছে এই পরিমাণ স্নোফল। ভিডিওতে যতটুকু না বোঝা যাচ্ছে, ভিডিওতে তো খুব ভালো বোঝা যায় না, কিন্তু সামনাসামনি মানে কি বলবো, বলার আর কোনো ভাষা নাই। ভেবেছি আজকে একা একাই একটু বাইরে বের হব বাঁধন অফিসে গেলে, এখন জানি না আসলে বের হতে পারবো কিনা আদৌ। তবে জীবন কিন্তু এখানে থেমে নেই, সব কিছুই চলতেছে স্বাভাবিক মতো। একটু আগে একটা বাস চলে গেল, স্কুল চলছে, এই যে দেখুন বাঁধন বরফ জমা করতেছে। এটাই দেখো এই বছরের শেষ বরফ, একটু হাতায় নাও। হ্যাঁ, মেবি এটাও হতে পারে, কারণ এপ্রিল মাসের লাস্টের দিকটা তো আর খুব একটা স্নোফল হবে না, আর কিছুদিন পরেই ইনশাল্লাহ বৃষ্টি শুরু হয়ে যাবে। তারপরে আবার প্রচণ্ড বৃষ্টি হবে, বৃষ্টি হতেই একটু গরম পড়বে মাঝে মাঝে, তারপরেই হুট করে আবার শুরু হয়ে যাবে ঠান্ডা এবং তারপরে স্নোফল। খুবই বৈরী তাপমাত্রা, আবহাওয়ার মধ্যে বৈচিত্র্য নাই বললেই চলে। এর মধ্যে দেখেন যারা বৃদ্ধ মানুষ তারা কিন্তু তাদের হাঁটতে বের হয়ে গেছে তাদের পেটস নিয়ে, এই যে পেট নিয়ে হেঁটে যাচ্ছে। কারণ কি করবে, ও মানে ওয়েদারটাই যদি এরকম হয়, তার জন্য তার জীবন থেমে রাখা যায় না। একদিন 2 দিন 5 দিন 1 মাস 2 মাস হলে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু এটা যেহেতু এখানকার নিত্য নৈমিত্তিক ব্যাপার, সেহেতু এটার সাথে যত দ্রুত অভ্যস্ত হয়ে যাওয়া যায় ততই ভালো। তো এভাবেই জীবন চলছে, এভাবেই আমাদের জীবনও যাচ্ছে, এভাবেই জীবন শেষ হয়ে যাবে। তবু জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে, কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা। যাই বাসার ভেতরে চলে যাই, হাত পা বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপরেও অন্য সময়ের চেয়ে ঠান্ডা কম, মানে অন্যান্য সময় যখন প্রথম দিকে বরফ পড়তো তখন তো অনেক বেশি ঠান্ডা ছিল, আর এখন -6, আর এখন -6 বা 6। আমার বাংলা উচ্চারণীদের কি সমস্যা, সারাদিন ইংলিশ করতে দিতে। এখন -6 চলতেছে। তো এটা এমন খুব বিশাল কোনো ব্যাপার নয়। এর মধ্যে দেখেন খুব পুরাতন একটা কি গাড়ি বলে এগুলোকে বাঁধন, একটা নাম আছে, একটা টার্ম আছে, তুমিও জানো, অ্যান্টিক। হ্যাঁ, অ্যান্টিক গাড়ি দেখা গেল। ভিডিও করতে করতে কিন্তু এখন অনেকখানি থেমে গেছে, কমে গেছে। হ্যাঁ, অনেকটা কমে গেল। এই যে একটা কাক উড়ে এসে বসলো গাছের ডালে। আসলে উইনিপেগে কিন্তু অনেক কাক আছে, আর এই কাকগুলো সাইজে বাংলাদেশে কাকের চেয়ে মনে হয় একটু বড়, মানে একটু এদেশে ঠান্ডার কারণে ওদের ফারটা বেশি।
যার কারণে একটু গোল গাল। হ্যাঁ, আর বাংলাদেশের কাকগুলো একটু লম্বাটে। বাংলাদেশের কাকের গায়ে আর কি এত বেশি ফার নাই, ফার মানে কি পালক। হ্যাঁ, কিন্তু এই দেশে যেহেতু শীত অনেক বেশি, এজন্য ন্যাচারালি ওদের গায়ে একটু পালকটা বেশি হয়, যেন গোলগাল লাগে দেখতে। আশ্চর্যজনক ব্যাপার, -20-এও আমি দেখি কাক, আমি এই গাছে এসে বসতে দেখছি, উঠতে দেখছি। তো এটা খুব অদ্ভুত একটা ব্যাপার, আল্লাহর সৃষ্টির বৈচিত্র্য। মেঘ আছে না, আকাশে যথেষ্ট মেঘ আছে এবং বৃষ্টি হবে আজকে। এমনই চলবে মনে হচ্ছে, আজকে এরকমই চলবে সারাদিন। আজকে আর মনে হচ্ছে না ঠিক হবে। আমাদের এখানকার দেখেন, এগুলো যে জায়গাগুলো, এই প্যাটিওগুলোকে এগুলোতে পরিষ্কার করে ফেলতে হবে, করে এগুলোতে ট্রি প্লান্টেশন শুরু করতে হবে। কিছু ভেজিটেবল লাগিয়ে দিব, কিছু ফুল এবং ভেজিটেবল। দেখি রোদ উঠলে এগুলো একটু ক্লিন করব। এখন যেহেতু বৃষ্টি, এর মধ্যে তো আর ক্লিন করার মতো এনার্জি নেই। তো এই হচ্ছে মোটামুটি একটা ছোটোখাটো আপডেট লাইফের। যাই এখন বাসার ভেতরে ঢুকে যাই।